জি কেমিস্ট্রির তরফ থেকে তোমাদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আমাদের সামনেই এইচএস পরীক্ষা। সো আমাদের এইচএস পরীক্ষার যে তিনটে পার্ট, ফিজিক্যাল, ইনঅর্গানিক এবং অর্গানিক, আমি ফিজিক্যাল পার্ট থেকে রিভাইজ শুরু করছি। আমরা প্রত্যেকটা জিনিসেরই রিভাইজ আমরা দেব। তো তোমাদের যেটা বলছি, যেটা তোমাদের দেখার দরকার, আজকে আমরা ইলেকট্রোকেমিস্ট্রি রিভাইজ করব। তোমরা দেখতেই পাচ্ছ ইলেকট্রোকেমিস্ট্রি লেখা রয়েছে। এবার ইলেকট্রোকেমিস্ট্রি রিভাইজ করার আগে আমাকে সবার প্রথম যেটা জানতে হবে, ইলেকট্রোকেমিস্ট্রির কোশ্চেন কোথায় আছে। প্রথমে তোমরা একটা 40 মার্কসের যে আমাদের এমসিকিউ আছে, সেই এমসিকিউ এর একের দাগের দুয়ের কোশ্চেন কি, একের দাগের দুয়ের কোশ্চেনে 1 মার্কস পাবে। এরপর 4 নম্বরের একটা আছে বিয়ের দাগের দুয়ের কোশ্চেন, এখানেও দুয়ের কোশ্চেনে তুমি কি পাবে, 1 নম্বর কোশ্চেন পাবে। আর 4-এর দাগের যেখানে 3 নম্বর করে কোশ্চেন আছে, 4-এর দাগের দুয়ের যে কোশ্চেনটা, সেখানে তুমি 3 নম্বরের কোশ্চেন পাবে। 3 আর 2 5, টোটাল 5 মার্কস তুমি কিসের থেকে পাবে না, তুমি ইলেকট্রোকেমিস্ট্রি থেকে পাবে। অতএব ইলেকট্রোকেমিস্ট্রিটাকে আমাকে একটু ভালো করে মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে। যদি আমি ভালো করে মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারি, তাহলে আমি ইলেকট্রোকেমিস্ট্রি নম্বর করে ফেলতে পারবো। ইলেকট্রোকেমিস্ট্রির এখানে কোনো অন নেই, এখানেও কোনো অন নেই, কিন্তু এই 3-এর দাগের কোশ্চেনটা অর সাধারণত থাকে। 3-এর দাগের কোশ্চেনে তুমি সেখানে কি পাবে, অর পাবে। তো চলো আমি আর কথা না বলিয়ে আমি তোমাদের ইলেকট্রোকেমিস্ট্রি বোঝানোর চেষ্টা করি। অনেক কিছুই আছে আমার এই ইয়েতে পরপর, কিন্তু যতটুকুনি আমাদের সামনে পরীক্ষায় রিভাইসের জন্য দরকার, সেই জায়গাটুকুনি আমরা আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, বলেছে তড়িৎ রাসায়নিক কোষ কি। এগুলো আমাদের পরীক্ষায় খুব একটা আসবে না। না, তড়িৎ রাসায়নিক কোষ যে কোষের সাহায্যে আমরা তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তি বা রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করতে পারি, তাকে আমরা কি বলবো না, তাকে আমরা বলবো তড়িৎ রাসায়নিক কোষ। ক্লিয়ার, মাথায় ঢুকেছে? এই রাসায়নিক কোষ দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি গ্যালভেনীয় কোষ বা সরল ভোল্টীয় কোষ, একটা তড়িৎ বিশ্লেষণ কোষ। এবার আমরা কি করেছি না, দুটো কোর্সের তুমি যদি পার্থক্য করে নাও, ঠিক আছে, পার্থক্যটাই দেখে নাও। এখন যেহেতু রিভাইজ করছি, আমরা শুধু পার্থক্যটাই দেখে নিই, তাহলে এখানে বোঝানো হয়ে যাবে যে গ্যালভেনীয় কোষ এবং তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে আমার মূল বেসিক্যালি কি ডিফারেন্স আমার আছে। ওকে না, গ্যালভেনীয় কোষে এই ধরনের কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, আর এই ধরনের কোষে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এর কোষ, এবার তুমি এইটা দিলে, ধরো 2 নম্বর মার্কস ছিল তোমাকে, তাহলে তুমি এই কোষে সাধারণত লবণ সেতু ব্যবহার করা হয়। ঠিক আছে, এই কোষে সাধারণত কি হয়, লবণ সেতু ব্যবহার করা হয়, এই কোষে লবণ সেতু ব্যবহার করা হয় না। এই দুটো তুমি লিখে দিতে পারো 2 নম্বরের জন্য বা 1 নম্বরের জন্য, ন্যাচারালি আসে না। তবু এটা দেখে নাও। আরেও এই কোষে অ্যানোড হলো ঋণাত্মক আধানগ্রস্ত এবং ক্যাথোড হলো ধনাত্মক আধানগ্রস্ত। এই ক্ষেত্রে অ্যানোড হলো ধনাত্মক আধানগ্রস্ত এবং ক্যাথোড হলো ঋণাত্মক আধান। এই মোটামুটি 3টে পার্থক্য তুমি মনে রাখবে। তাহলে মেন যেটা মনে রাখবে যে গ্যালভেনীয় কোষে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, আর এখানে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। সাধারণত লবণ সেতু লাগে, সাধারণত লবণ সেতু লাগে না। অ্যানোড হলো ঋণাত্মক আধানগ্রস্ত এবং ক্যাথোড হলো ধনাত্মক। এক্ষেত্রে এই অ্যানোড হলো ধনাত্মক আধানগ্রস্ত, ক্যাথোড হলো ঋণাত্মক। ব্যাস, দ্যাটস অল। এইটুকুনি তুমি যদি করে নাও, তাহলে তোমার আর কোনো সমস্যা নেই। ওকে, সো নেক্সট আমরা আসবো, কি আসবো, দেখো ড্যানিয়েল সেল খুব ইম্পর্টেন্ট আমাদের জায়গা। ড্যানিয়েল সেল কি না, ড্যানিয়েল সেল এরকম একটা কি, এর একটা পাত্র, এই একটা পাত্র, এই পাত্রে একটা জিঙ্ক সালফেট রয়েছে ZnSO4, আর এই পাত্রে রয়েছে কপার সালফেট CuSO4। এখানে একটা জিঙ্কের দণ্ড দেবো, এখানে একটা কপারের দণ্ড দেবো, দিয়ে এরকম একটা ব্যাটারি দেবো। এটাকে বলে এই অ্যারেঞ্জমেন্ট। এইটুকুনি অ্যারেঞ্জমেন্ট আমি করলাম, ঠিক আছে। এখানে কিন্তু সেলটা পুরোপূর্ণ হয়নি। এবার কি করতে হবে না, এখানে একটা লবণ সেতু দিতে হবে। কি দিতে হবে, লবণ সেতু। পরীক্ষার সময় আমাদের প্রথম যে কোশ্চেনটা আসতে পারে, আমি আসছি পরপর, দিস ইজ ড্যানিয়েল সেল। এই অ্যারেঞ্জমেন্টটাকে বলা হয় ড্যানিয়েল সেল। কি বলা হয়, ড্যানিয়েল সেল। তাহলে এখানে কি হচ্ছে, এখানে একটা জিঙ্কের রড দিয়েছি আর জিঙ্ক SO4 দিয়েছি, এখানে একটা কপারের রড দিয়েছি আর CuSO4 দিয়েছি। এই লেফট হ্যান্ডটা হয় তোমার অ্যানোড আর রাইট হ্যান্ডটা হয় তোমার ক্যাথোড। বড় জোর তোমাকে কি আসতে পারে, ড্যানিয়েল সেলের অ্যানোড রিঅ্যাকশন ক্যাথোড রিঅ্যাকশন আসতে পারে। তাহলে লেখো অ্যানোড রিঅ্যাকশন কি হবে, ANOD, শর্টে লিখছি Zn থেকে Zn2 প্লাস 2 ইলেকট্রন, আর ক্যাথোড ক্যাথোড রিঅ্যাকশন কি হচ্ছে, কপার 2 প্লাস 2 ইলেকট্রন দিয়ে কপার। এই অ্যানোড রিঅ্যাকশন ক্যাথোড রিঅ্যাকশন আসবে, এরপর এখান থেকে সেল তৈরি করতে হবে, হ্যান সেগুলো আমরা পরে শিখছি। ওকে, দিস ইজ আমার ড্যানিয়েল সেল। ক্লিয়ার, কোনো আপত্তি নেই। দেখো নেক্সট আমরা শিখবো লবণ সেতু কি।
খুব ইম্পর্টেন্ট জিনিস, আমাদের লবণ সেতু কি আমাদের খুব ভালো করে পড়াশোনা করতে হবে। কি লবণ সেতু কি না, লবণ সেতু হচ্ছে ক্যাটায়ন, এই যে আমি একটু আগে লিখেছিলাম যে এরকম একটা কি করেছি দেখো, এরকম একটা কাচের নল দিয়েছি যেখানে ক্যাটায়ন এবং অ্যানায়ন সমগতি সম্পূর্ণ কোনো একটা লবণের আগার আগার মিশ্রণ দিয়ে এটা ভর্তি করতে হবে। তাহলে কি হবে, এখান থেকে কি পুরো সার্কিটটা কমপ্লিট হবে। তাহলে লবণ সেতু কাকে বলে না, লবণ সেতু হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়নের গতিবেগ সমান এইরূপ কোনো কোষে উপযুক্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ যেমন NaCl, KNO3, NH4NO3 ইত্যাদির গাঢ় সামান্য পরিমাণ আগার আগার মিশ্রিত করে উত্তপ্ত করে যদি ইউ আকৃতির একটি কাচের নলের মধ্যে দিয়ে ঢেলে শীতল করা হয়, ঢেলে জেলির মতো জমে যায়, এইভাবে আমি কি করি, এই যে অ্যারেঞ্জমেন্টটা তাকে আমি লবণ সেতু বলি। কি বলি, লবণ সেতু। খুব ইম্পর্টেন্ট আমাদের যে বৈশিষ্ট্যগুলো কি না, ক্যাটায়ন যে পদার্থ ব্যবহার করব, ক্যাটায়ন এবং অ্যানায়নের গতিবেগ প্রায় সমান হতে হবে। কি বললাম, ক্যাটায়ন এবং অ্যানায়নের গতিবেগ প্রায় সমান হতে হবে। নোট, টু বি নোট, এটাই মনে রাখতে। ধরো তোমাকে লবণ সেতু ডেফিনেশন দেবে না, তোমাকে বলতে হবে লবণ সেতু কি হিসেবে কাজ করতে, উদাহরণ মনে রাখতে হবে KCl, KNO3, NH4NO3, কেন এখানে ক্যাটায়ন এবং অ্যানায়নের গতিবেগটা সমান, এটা তোমাকে মনে রাখতে হবে। আর কি করতে হবে, আর বৈশিষ্ট্যটা কি না, ক্যাটায়ন এবং অ্যানায়নের উভয় গতিবেগ কি হতে হবে, সমান হতে হবে, এবং যে আমি তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা ব্যবহার করব সেটা তড়িৎ বিশ্লেষণের সলিউশনে কোনো রকম রিয়াকশন করবে না। তাই বলছে তড়িৎ বিশ্লেষী কোষ বিক্রিয়ায় কোনো অংশগ্রহণ করবে না, ব্যাস, দ্যাটস অল। ক্লিয়ার? নেক্সট, লবণ সেতুর কাজ খুব 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 ইম্পর্টেন্ট, ধরে রাখো বিশাল ইম্পর্টেন্ট। তাহলে কি কাজ করছে না, দুটি অর্ধকোষের দ্রবণের মধ্যে সংযোগ স্থাপন করছে, অর্ধকোষ দুটো দ্রবণকে তড়িৎ নিরপেক্ষ রাখতে সাহায্য করছে। লবণ সেতুর উপস্থিত একটি অর্ধকোষের তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ অপর অর্ধকোষের সঙ্গে মিশিয়ে যেতে দিচ্ছে না। আমাকে দুটো মিনিমাম মনে রাখতে হবে। তাহলে কি বললাম, দুটি অর্ধকোষের দ্রবণের মধ্যে সংযোগ স্থাপন করে, অর্ধকোষ দুটি দ্রবণে তড়িৎ নিরপেক্ষ রাখতে সাহায্য করে, লবণ সেতুর উপস্থিত একটি অর্ধকোষের তড়িৎ বিশ্লেষণ করে অপর অর্ধকোষের সঙ্গে মিশিয়ে যেতে দেয় না। ক্লিয়ার? মাথায় ঢুকেছে না ঢোকেনি? ব্যাস, এইটুকুনি আমার কাজ, এইটুকুনি আমার কাজ। ক্লিয়ার? মাথায় ঢুকেছে? ওকে। নেক্সট আমরা যেটা আসবো সেটা হচ্ছে এই তড়িৎ বিভব ভোল্টেজ উৎস। এখন আর তোমার দেখার দরকার নেই, এটা যদি বড় সময় থাকতো আমরা করতাম, যেহেতু রিভাইজ করছি আমরা এটা করছি না, এটা আমাদের পরীক্ষায় খুব একটা বেশি ইম্পর্টেন্ট নেই। তড়িৎ বিভবের সংজ্ঞা ফঙ্গা দরকার নেই, আমাদের যেটা দরকার দু রকমের বিভব আছে, একটা জারণ বিভব, একটা বিজারণ বিভব। ওকে, একটা জারণ বিভব আর একটা বিজারণ বিভব। আমি তোমাদের জারণ বিভব এবং বিজারণ বিভবটা কিভাবে রিপ্রেজেন্ট করা হয় এইটুকুনি আমাদের জানার দরকার আছে, যেটা আমাদের একদমই দরকার। ধরো এরকম ভাবে দিতে পারে, এম থেকে এম প্লাস প্লাস ইলেকট্রন দিয়ে এলো E0 একটা দিল, ধরো E0 সমান সমান এক্স ভোল্ট, এইভাবে দিতে পারে। অথবা E0 এম প্লাস থেকে এম, এর ভ্যালুটা বিজারণ হয়ে গেছে, সরি, অথবা E0 এম থেকে এম প্লাস, এর ভ্যালুটা এক্স ভোল্ট, অথবা E0 অক্স বলে লেখা হতো। এই তিন ভাবে কি করা হয়, এই একটা ভাবে রিপ্রেজেন্টেশন, এই একটা ভাবে রিপ্রেজেন্টেশন, তিনটে ভাবে অক্সিডেশন পোটেনশিয়ালকে রিপ্রেজেন্ট করা হয়। কি বললাম, তাহলে এই তিনটে ভাবে অক্সিজেন পোটেনশিয়ালকে রিপ্রেজেন্ট করা হয়। কেমন ভাবে না, এম থেকে এম প্লাস প্লাস ইলেকট্রন, E0 এম থেকে এম প্লাস, আর E0 অক্স, এই তিন ভাবে তোমাকে রিপ্রেজেন্টেশন করা হয়। ক্লিয়ার? সিমিলারলি রিডাকশন পোটেনশিয়াল কি হবে নির্ণয় করে, বিজারণ বিভব, বিজারিত হওয়ার জন্য যে বিভব দরকার থাকে বিজারণ বিভব, ডেফিনিশন লাগবে না, এরকম থাকতে পারে। এমই বলছে, ধরো এম প্লাস প্লাস ইলেকট্রন দিয়ে এম হয়েছে, তাহলে এটা কি হলো, E0 রিডাকশন। E0 এরকম ভাবে বলে দিতে পারে একটা রিপ্রেজেন্টেশন। দু নম্বর রিপ্রেজেন্টেশনটা যেটা আমরা সব থেকে বেশি ব্যবহার করি, E0 এম প্লাস থেকে এম। E0 কি বললাম, E0 এম প্লাস থেকে এম, এটা একটা রিডাকশন পোটেনশিয়াল। তিন নম্বর যেটা ব্যবহার করি, জাস্ট E0 রিডাকশন লেখা থাকবে। E0 কি লেখা থাকবে, রিডাকশন। তাহলে আমাদের এখানেও তিনটে পদ্ধতিতে ব্যবহার করব। একটা হচ্ছে এম প্লাস প্লাস ইলেকট্রন দিয়ে এম, আর একটা E0 এম প্লাস প্লাস ইলেকট্রন, আর একটা E0 রিডাকশন। এই তিনটে পদ্ধতিতে আমাকে রিডাকশন পোটেনশিয়াল ব্যবহার করা হয়। হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন অক্সিডেশন এবং রিডাকশন পোটেনশিয়াল? আর না, কোনো একটা নির্দিষ্ট কাপেলের ক্ষেত্রে অক্সিডেশন পোটেনশিয়াল এবং রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু সেম, শুধু কি হবে, নেগেটিভ হবে। কি হবে, নেগেটিভ। ই অক্সের মান ই রিডাকশনের মান সেম, শুধু দুটোর ভ্যালুটা নেগেটিভ হবে। মানে ধরো আমি তোমাকে বলি E0 Zn থেকে
Zn2+, তাহলে আমি এটা কি বলেছি? অক্সিডেশন পোটেনশিয়াল বলেছি। এর ভ্যালুটা কত, একটু কালারটা চেঞ্জ করে নি, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, E0, এটা ভালো দেখা যাচ্ছে, E0 Zn থেকে Zn2+, এই যে ভ্যালুটা আমি বলেছি, E0 Zn থেকে Zn2+, এই যে ভ্যালুটা বলেছি, নীলটা ভালো লাগাচ্ছে, সাতটাই ভালো লাগছে, তাই থাক। E0 Zn থেকে Zn+2, এই যে পোটেনশিয়ালটা দেয়া আছে, এটা দেয়া আছে +0.76 ভোল্ট। তাহলে বলো তো রিডাকশন কেমন হবে? E0 Zn2+ থেকে Zn, এর ভ্যালুটা কত হবে? -0.76 ভোল্ট, তাহলে অক্সিডেশন পোটেনশিয়াল এবং রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু সেম, শুধু কি আছে? নেগেটিভ আছে। কি আছে? নেগেটিভ। ব্যাস এইটুকুনি বুঝে গেছো, আর কোনো চাপ নেই। নেক্সট, এইবার আমরা শিখব যে কোনো একটা ইকুয়েশনের ক্ষেত্রে নান্স সমীকরণ। কি সমীকরণ? নান্স সমীকরণ। খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের ভালো করে শিখতে হবে। তো দেখো, যদি কোনো হাফ সেল দেওয়া থাকে, ধরো আমি বলছি Zn থেকে Zn2++2 ইলেকট্রন, এই যদি বিক্রিয়াটা দেওয়া থাকে, Zn থেকে Zn2++2 ইলেকট্রন, এই যদি বিক্রিয়াটা দেওয়া থাকে, তাহলে E0, এটা কি হচ্ছে? অক্সিডেশন হচ্ছে, অক্স ইকুয়াল টু, সরি, ই সেল ইকুয়াল টু, ভুল লিখেছি, ই সেল ইকুয়াল টু E0 অক্স মাইনাস 0.059 বাই n মানে যতগুলো ইলেকট্রন, log of concentration of Zn2+ বাই concentration of Zn, যেমন ইকুয়েশন দেওয়া থাকে। এবার যদি পুরো একটা ওভারঅল সেল রিঅ্যাকশন দেওয়া থাকে, কি থাকে? ওভারঅল সেল রিঅ্যাকশন দিয়ে থাকে, তাহলে আমরা নান্স ইকুয়েশনটা কি করব? ধরো AA প্লাস BB থেকে CC প্লাস DD, কি দিলাম? AA প্লাস BB থেকে CC প্লাস DD, এই একটা দিয়ে দিস, AA প্লাস BB থেকে CC প্লাস DD, এই রিঅ্যাকশন একটা আমাকে নান্স ইকুয়েশন করতে বলেছে। তো চলো, তাহলে এক্ষেত্রে হবে E সেল ইকুয়াল টু E0 সেল মাইনাস, একবারে করে দিই, 125°C করে, এটা তোমাদের বেশিরভাগ অঙ্ক এটাই দেওয়া থাকবে, বা পুরো ইকুয়েশনটা যদি লিখি, RT বাই NF ln concentration of C to the power C, concentration of D to the power D, concentration of A to the power A and concentration of B to the power B, এই হচ্ছে তোমার নান্স ইকুয়েশন। এইবার আমরা যদি আর এর ভ্যালু, টি এর ভ্যালু 298 কেলভিন, এফ এর ভ্যালু 96500, এর সঙ্গে 2.303 দিয়ে লগ করি, তাহলে ইকুয়েশনটা কেমন দাঁড়ায়? E0 সেল ইকুয়াল টু 0.059 বাই n লগ অফ, এটাকে আমরা নান্স ইকুয়েশন বলি, concentration of C to the power C, D to the power D, A to the power A, B to the power B, এই হচ্ছে আমার ইকুয়েশন দাঁড়াচ্ছে। ওকে, দিস ইজ ইয়োর আমার নান্স ইকুয়েশন। আমরা এগুলো আসবো। নেক্সট দেখো, আমরা কি বলছি? তড়িৎ প্রমাণ, তড়িৎ বিভব কাকে বলে? এই যে নান্স ইকুয়েশনে যেটা আমরা শিখেছি, ই সেল ইকুয়াল টু E0 সেল মাইনাস RT বাই NF ln, কি শিখেছিলাম? C to the power C, D to the power D, A to the power A, B to the power B, এইটা শিখেছিলাম তো। এই যদি কনসেন্ট্রেশন অফ C, কনসেন্ট্রেশন অফ D, কনসেন্ট্রেশন অফ A, কনসেন্ট্রেশন অফ B সবারই যদি 1 করে দেওয়া হয়, এই পার্টটা কি হলো? ln 1 মানে 0 হয়ে গেল, তাহলে সেক্ষেত্রে হলো E সেল ইকুয়াল টু E0 সেল। এই E0 সেলটাকেই বলা হচ্ছে কি তোমার
প্রমাণ তড়িৎ বিভব কি বলা হয়? প্রমাণ তড়িৎ। তাহলে এখানে যারা যারা অংশগ্রহণ করেছে তাহলে প্রত্যেকটার গাঢ়ত্ব যদি আমি 1 ধরি তাহলে যে সেলটা যে এই সেলের ভ্যালুটা পাই তাকে আমরা কি বলি? প্রমাণ তড়িৎ বিভব। ক্লিয়ার? মাথায় ঢুকেছে সকলের? চলো নেক্সট আমরা আসবো যে একটা অঙ্ক তোমাকে দেওয়া হয়েছে এই নান্স ইকুয়েশনকে কেন্দ্র করে। কি দেওয়া হয়েছে? এরকম ধরনের অঙ্ক তোমার থাকবে, মেইনলি একটা অঙ্ক করতে হবে। 25 ডিগ্রি উষ্ণতায় জিঙ্কের দণ্ড জেরেনোসোফোরে জলীয় দ্রবণে আংশিক নিমজ্জিত করা হলো একটি অর্ধকোষ বিক্রিয়া গঠন করো। যদি জেরেন টু প্লাসে আয়নের গাঢ়ত্ব এত হয় তবে অর্ধকোষের জারণ বিভবের মান গণনা করো। কি করতে বলেছে? জারণ বিভব করতে বলেছে। কি বলেছে? আমাকে জারণ করতে বলেছে। নিমজ্জিত করে একটি অর্ধকোষ গঠন করলে কি বিভব করতে হবে? জারণ বিভব। তাহলে আমাকে জারণ দেখাতে হবে। তাহলে জেডেন থেকে জেডেন টু প্লাস প্লাস 2 ইলেকট্রন আমাকে কি দেখাতে হবে? জারণ দেখাতে হবে। কি দেখাতে হবে? জারণ। আমাকে এই পোটেনশিয়ালটা কি পোটেনশিয়াল দেওয়া আছে? আমাকে এই পোটেনশিয়ালটা দেওয়া আছে রিডাকশন পোটেনশিয়াল। তাহলে আমাকে E0 জেডেন থেকে জেডেন টু প্লাসে যেতে হবে জারণ করার জন্য, প্লাস 0.76 ভোল্ট। তো চলো এই ক্ষেত্রে তুমি নান্স ইকুয়েশন লেখো। ই সেল সমান সমান E0 অক্সিডেশন মাইনাস 0.059 বাই n মানে কত? লগ n মানে 2 log of concentration of Zn plus 2 concentration of Zn। তাহলে ই অক্সের ভ্যালু কত? প্লাস 0.76 ভোল্ট। যেহেতু এটা অক্সিডেশন হচ্ছে, এটা হাফ সেল বলে। 0.059 বাই 2 লগ। আমি ক্যালকুলেশন করবো না, ক্যালকুলেশন তোমরা বাড়িতে করবে। Zn টু প্লাস কত আয়ন নিমজ্জিত করেছি? 0.01। আর কোনো কিছু সলিড থাকলে 1, ব্যাস সেইটুকুনি ক্যালকুলেশন করবে। তোমার অক্সিডেশন পোটেনশিয়াল কত তুমি পেয়ে যাবে। ক্লিয়ার? খুব ভালো করে তুমি একটু দেখে নেবে, আমি বলে দিচ্ছি পরে, একটু সাজেশন মতো করে দেবো যে কেমন টাইপের সেলের কোশ্চেন থাকতে পারে। একটা হচ্ছে থিওরি কোশ্চেনে লবণ সেতু কাকে বলে থাকবে, আর তোমার হচ্ছে এই বিভিন্ন রকম পোটেনশিয়াল দেবে। আমি একটা কোশ্চেন আসবো পরে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, চলো নেক্সট কি আছে দেখি। নেক্সট রয়েছে আরো একটা অঙ্ক দেওয়া হয়েছে যে ঠিক আছে, যেটা আমি যে কোশ্চেনটা আমি তোমাকে বলছিলাম। সেটা আমি পরে কোশ্চেনটা বলে নিই, এই অঙ্কগুলো করলেও হবে না। ধরো তোমায় কতগুলো পোটেনশিয়াল দিয়েছে। E0 Zn থেকে Zn টু প্লাস থেকে Zn মাইনাস 0.76 ভোল্ট। এটা একটা এমসিকিউতে আসতে পারে। E0 কপার টু প্লাস থেকে কপার প্লাস 0.34 ভোল্ট, এগুলো তোমাকে দেওয়া থাকবে। E0 Ag প্লাস থেকে Ag প্লাস 0.80 ভোল্ট, 80 ভোল্ট, এটা 80 অবশ্যই। আর একটা E0 H প্লাস থেকে ধরো আমি H2 দিয়েছি, এর পোটেনশিয়াল 0.0। এরকম তোমাকে 3-4টে পোটেনশিয়াল তোমাকে দেওয়া থাকবে, দিয়ে বলবে এর মধ্যে কে তীব্র জারক পদার্থ হবে, কে তীব্র বিজারক পদার্থ। আগে ভালো করে বলো, এই প্রথমে তোমাকে দেখতে হবে সবাই বিজারণ বিভাবে আছে কিনা। এ বিজারণ বিভাবে আছে, এ বিজারণ বিভাবে আছে, এ বিজারণ বিভাবে আছে, এ অল আর প্রেজেন্ট ইন বিজারণ বিভাগ। তাহলে যদি বিজারণ বিভাবে থাকে, সবাই যদি বিজারণ বিভাবে থাকে, তাহলে যার বিজারণ বিভাবের মান যত বেশি হবে সে তত বেশি কি হবে? নিচে বিজারিত হবে। কি হবে? তাহলে নিজে বিজারিত হবে। তাহলে এর বিজারণ বিভাবের মান কম, এর একটু বেশি, এর আরো বেশি, আর এর কম। তাহলে এর বেশি যদি হয় তাহলে এ কি হবে? নিজে বিজারিত হবে, অর্থাৎ অপরকে জারিত করবে। তাহলে এইটার মধ্যে এটা হলো তীব্র জারক পদার্থ, তীব্র জারক পদার্থ। আর এইটা হচ্ছে কি, যেহেতু এর মান সব থেকে কম, তাই নিজে জারিত হবে, অপরকে বিজারিত করবে, তাহলে এটা হবে তীব্র বিজারক পদার্থ। খুব ইম্পর্টেন্ট, এটা দিয়ে একটা পরীক্ষায় প্রশ্ন দেবে। এরপর আমরা কি করব? এরপর আমরা ম্যাথামেটিক্সে যাওয়ার আগে, এই অঙ্কগুলো যাওয়ার আগে আমরা একটা অঙ্ক নেব, একটা টাইপের জিনিস নেব। সেই টাইপ দিয়ে আমি সব রকম ভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, তোমরা সব রকম ভাবে পড়বে। তোমরা আই হোপ তোমাদের কোনো কিছু অঙ্ক আটকাবে না। তারপর আমরা কিছু অঙ্ক দেখবো, এটা যদি আজকে হয় দেখবো, নাহলে পরে হলেও দেখবো। থিওরি পার্টটার আর একটুখানি অংশ বাকি আছে, সেটা আমরা একটু দেখিনি, তাহলে তোমার থিওরি পার্টটা পুরোপুরি শেষ হয়ে যাবে। ঠিক আছে, একটুখানি জাস্ট 1 মিনিট লাগবে আমার। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিই। চলো আমরা সাম আপ করবো।
দেখো প্রথম থেকে বলছি, তোমাকে দিয়েছে, তোমাকে পরীক্ষার সময় দেয়া থাকবে E0, ধরো জেডএন দিয়ে দিচ্ছি, জেডএন টু প্লাস থেকে জেডএন -0.76 ভোল্ট, E0 কপার 2 প্লাস থেকে কপার 0.34 ভোল্ট। সবার প্রথম কোশ্চেন হচ্ছে, ভালো করে বুঝবে, একটা কোশ্চেনের মধ্যে সবকিছু হয়ে যাবে। সবার প্রথমে বুঝবে এই যে পোটেনশিয়াল দুটো তোমাকে দেয়া আছে, এই যে পোটেনশিয়াল দুটো দেয়া আছে, একটুখানি ব্রাইটনেসটা বাড়াতে হবে। এই যে পোটেনশিয়াল দুটো তোমাকে দেয়া আছে, এই যে পোটেনশিয়াল দুটো দেয়া আছে, এই পোটেনশিয়াল দুটো থেকে তোমাকে বললো অ্যানোড রিয়াকশন করো, ক্যাথোড রিয়াকশন করো, ওভারঅল সেল রিয়াকশন করো, E0 সেল ক্যালকুলেশন করো, ডব্লিউ ক্যালকুলেশন করো, ডেলজি করো, সাম্য ধ্রুবক ক্যালকুলেশন করো, ব্যাস এখান থেকে তোমার হয়ে যাবে। তো চলো দেখি কিভাবে করব। দেখো এই প্রথমে কনফার্ম হতে হবে যে আমাকে যে দুটো জিনিস দিয়েছে, আমাকে যে দুটো জিনিস দিয়েছে সেই দুটো জিনিসের দুটোই বিজারণ বিভবে দিয়েছে কিনা। উত্তর হচ্ছে এটাও বিজারণ বিভবে আছে, এটাও বিজারণ বিভবে আছে। ক্লিয়ার? তো যার বিজারণ বিভবের মান বেশি সে বিজারিত হবে, যার বিজারণ বিভবের মান কম সে জারিত হবে, এটা আমরা জানি। যার বিজারণ বিভবের মান বেশি সে বিজারিত হবে, যার বিজারণ বিভবের মান কম সেটা শুধু কি হবে, জারিত হবে। ওকে, ক্লিয়ার? মাথায় ঢুকেছে? এটা আমাদের সবার জানা আছে। তো আমরা কি করলাম, প্রথমে লিখবো অ্যানোড বিক্রিয়া, অ্যানোড রিয়াকশন। কি হচ্ছে অ্যানোড রিয়াকশনে? না, জারিত হবে, তাহলে জেডএন থেকে জেডএন টু প্লাস প্লাস 2 ইলেকট্রন হবে, এটা অ্যানোড রিয়াকশন। অ্যানোডে কি হবে, জারণ, তাহলে জেডএন থেকে জেডএন টু প্লাস। ক্যাথোডে কি হবে, ক্যাথোড রিয়াকশন, ক্যাথোড রিয়াকশনে বিজারণ হবে, কপার 2 প্লাস প্লাস 2 ইলেকট্রন দিয়ে তৈরি হলো সি কপার। এবার প্রশ্ন হচ্ছে আমাকে ইলেকট্রনের ব্যালেন্স করে নিতে হবে। তাহলে এখানে জারণেও দুটো ইলেকট্রন দিচ্ছে, বিজারণও দুটো ইলেকট্রন দিচ্ছে, যেহেতু জারণও দুটো ইলেকট্রন আছে, বিজারণও দুটো ইলেকট্রন আছে, তাহলে আমার কোনো সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। ইলেকট্রন ব্যালেন্স হয়ে গেছে, ইলেকট্রন ইলেকট্রন কেটে দিলাম, তাহলে ওভারঅল সিলেকশন, এগুলো ওভারঅল সিলেকশন, জেডএন থেকে জেডএন প্লাস কপার 2 প্লাস তৈরি হলো জেডএন 2 প্লাস প্লাস কপার। ওভারঅল আমি সেল রিয়াকশনটা করলাম। ক্লিয়ার? এই ওভারঅল সেল রিয়াকশন না গেলে তুমি সেল রিপ্রেজেন্টেশন করতে পারবে না, এটা তোমাকে বারবার জানতে হবে। ওভারঅল সেল রিয়াকশন না গেলে তুমি সেল রিপ্রেজেন্টেশন করতে পারবে না। এবার আমি কি করলাম, সেল লিখছি জেডএন থেকে জেডএন টু প্লাস ডবল স্ল্যাশ কপার 2 প্লাস থেকে কপার। বাঁ দিকে সবসময় তোমার লেফট হ্যান্ড সাইডে থাকবে জারণ, আর ডান দিকে তোমার বিজারণ, এটা মনে রাখবে। এর লেখার নিয়মটা কি, জেডএন থেকে জেডএন টু প্লাস, একটা দাগ দিলাম, জেডএন থেকে জেডএন টু প্লাস, ডবল স্ল্যাশ মানে সল্ট ব্রিজ আছে, কপার 2 প্লাস থেকে কপার, ব্যাস। E0 সেল কত, E0 সেল ইকুয়াল টু E0 রাইট মাইনাস E0 লেফট। আমি বারবার বলেছি যে এখানে যা পোটেনশিয়াল বসাবো সবই বিজারণ বিভব, সব লিখে দিচ্ছি বিজারণ বিভব। কার কি হয়েছে দেখার দরকার নেই, কে জারিত হয়েছে কে বিজারিত হয়েছে এটা আমার দেখার দরকার নেই, আমাকে যেটা বসাতে হবে সব বিজারণ বিভব নিয়ে আমাকে কাজ করতে হবে, ব্যাস এটাই হচ্ছে আমার কথা। তাহলে এর বিজারণ বিভব কত, 0.34 ভোল্ট, এর কত -0.76 ভোল্ট, তাহলে কত হলো 1.10 ভোল্ট। তাহলে E0 সেলের ভ্যালু কত হলো 1.10 ভোল্ট, কত হলো 1.10 ভোল্ট। E0 সেলের ভ্যালু কত হলো 1.10 ভোল্ট, E0 সেলের ভ্যালু কত হলো 1.10 ভোল্ট। এইটুকুনি তোমাদের প্রথম করে নিতে হবে। E0 সেলের ভ্যালু যদি পজিটিভ আসে, অনেক সময় দেবে তোমাকে এই রিঅ্যাকশন ইকুয়েশনটা দিয়ে দেবে, ইকুয়েশনটা দিয়ে বলবে যে রিঅ্যাকশনটা কি পসিবল। আমরা অঙ্কতে আসবো, আজকে অঙ্ক হবে না, থিওরিটা পড়াচ্ছি, পরের দিন আমরা অঙ্ক নিয়ে আসবো। বলবে যে বিক্রিয়াটি কি পসিবল, তোমাকে উত্তর বলতে হবে হ্যাঁ, বিক্রিয়াটি যদি E0 সেলের ভ্যালু পজিটিভ আসে তাহলে বিক্রিয়াটি সম্ভব, নাহলে সম্ভব। যেমন ইকুয়েশন দেবে, যে অনুসারে ইকুয়েশন দেবে সেই অনুসারে তুমি সেল বানাবে, সেল বানানোর পর E0 রাইট মাইনাস E0 লেফট করবে, যদি পজিটিভ আসে তাহলে সম্ভব, যদি নেগেটিভ আসে সম্ভব নয়, ব্যাস দ্যাটস অল। E0 সেল বেরিয়ে গেলে তোমাকে ওয়ার্ক চাইতে পারে W, যেখানে এখানে যেহেতু কনসেন্ট্রেশন ব্যাকেটে ব্যাকেটে কনসেন্ট্রেশন দেওয়া নেই, তাহলে W ইজ ইকুয়াল টু NF
এক্ষেত্রে E0 সেল, আর যদি ই সেল হয় নান্সড ইকুয়েশনের ক্ষেত্রে তখন ই সেল। এন এর ভ্যালু কত, এক্ষেত্রে 2, এফ এর ভ্যালু 96500, আর E0 সেলের ভ্যালু হচ্ছে 1.10 এত জুল, তাহলে ডব্লিউ পেয়ে গেলে। যদি বলে ডেল্টা জি, ডেল্টা জি 0, কেন E0 আছে, ডেল্টা জি 0 হবে মাইনাস এন এফ E0 সেল, অর্থাৎ আগের যে ভ্যালুটা বেরিয়েছিল সেই ভ্যালুটা নেগেটিভ করে লিখে দিলেই হবে। এবার আসতে পারে সাম্য ধ্রুবক, কে এলএন কে ইকুইলিব্রিয়াম। সাম্য ধ্রুবকের সূত্র হচ্ছে এলএন কে ইকুইলিব্রিয়াম সমান সমান এন এফ E0 সেল সিই ডবল এন বাই আরটি। তুমি এন এর ভ্যালু এফ এর ভ্যালু এটা বসাবে, এন 2, এফ 96500, E0 সেলের ভ্যালু বসালে যেটা তুমি 1.10, আর এর ভ্যালু 8.314, আর টেম্পারেচার 258, এটা ক্যালকুলেশন করলে তাহলে এলএন কে ইকুইলিব্রিয়ামকে আমি এটা বলছি অ্যান্সার। তাহলে সাম্য ধ্রুবক চেয়েছে কে ইকুইলিব্রিয়াম সমান সমান কত, ই টু দি পাওয়ার অ্যান্সার। ওদের ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটরে ই টু দি পাওয়ার অ্যান্সার করবে, হয়ে যাবে। সবাই বুঝতে পেরেছি? আশা করি সবাই বুঝতে পেরেছি, বোঝা নিয়ে কোনো সমস্যা আশা করি নেই। তো চলো নেক্সট আমরা দেখছি। নেক্সট আমরা কি করব, নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা কনসেন্ট্রেশন নিয়ে কাজ করব। কনসেন্ট্রেশনটা দিয়ে বুঝিয়ে দিলেই আমার হয়ে যাবে। আমি একটু অন্য সেল রিয়াকশন নিচ্ছি, ধর আমি এরকম দিয়েছি কপার দিচ্ছি সিইউ, সিইউ থেকে সিইউ2 প্লাস 0.10 মোলার ডবল স্ল্যাশ এজি প্লাস 0.001 মোলার পেয়েছি। এই বিক্রিয়াটার আমার চেয়েছে ই সেল ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন, ডেল জি ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন, ডব্লিউ ইকুয়াল টু জিজ্ঞাসা চিহ্ন, আর অ্যানোড রিঅ্যাকশন ক্যাথোড রিঅ্যাকশন। যখনই কনসেন্ট্রেশন দেওয়া থাকবে তাহলে আমাদের পুরো নান্সড ইকুয়েশন করতে হবে। পুরো ই সেল ইকুয়াল টু E0 সেল, এটা দিয়ে আমাদের যেটা আছে আমাদের পুরো নান্সড ইকুয়েশন আমাদের করতে হবে। কি করতে হবে, পুরো নান্সড ইকুয়েশন করতে হবে। তো চলো তাহলে আমরা কি করব, অ্যানোড রিঅ্যাকশন, আমি এ রিঅ্যাকশন বা এ রিঅ্যাকশন তোরা ভুলে যাবি, তোমরা ভুলে যাবে, অ্যানোড, অ্যানোড রিঅ্যাকশন লিখলাম। কি করছি, অ্যানোডে জারণ হচ্ছে কপার থেকে কপার 2 প্লাস 2 ইলেকট্রন, ক্যাথোডে রিঅ্যাকশন কি হচ্ছে এজি প্লাস ইলেকট্রন দিয়ে হচ্ছে এইচি। এইবার তুমি ভালো করে দেখো, এই জারণ বিক্রিয়ায় দুটো ছেড়েছে কিন্তু বিজারণ বিক্রিয়া একটা নিয়েছে, তাহলে আমাকে ইলেকট্রনের টোটাল ব্যালেন্স করতে হবে, তাই জন্য আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি হলো, সিইউ প্লাস 2Ag প্লাস সিইউ2 প্লাস 2Ag। এ হচ্ছে ওভারঅল সেল রিঅ্যাকশন। তোমাকে ওভারঅল সেল রিঅ্যাকশনও চাইতে পারে। এবার E0 সেল, E0 সেল মানে হচ্ছে E0 রাইট মাইনাস E0 যেটা সেল রিপ্রেজেন্টেশন থেকে আসে। তাহলে লেফটের এটা কত আছে 0.80 মাইনাস প্লাস 0.34 ভোল্ট, যা ভ্যালু দেওয়া থাকবে সেই ভ্যালুটাই বসাতে হবে। বারবার বলছি রিডাকশন পোটেনশিয়াল, আর কিচ্ছু না, কোনো কে কি অক্সিডেশন হয়েছে রিডাকশন হয়েছে দেখার দরকার নেই, শুধু অনলি রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু তুমি বসাবে, আর কিছু তোমায় বসাতে হবে না। এই হচ্ছে মোদ্দা কথা। তো আমরা কি করব, এর ভ্যালুটা কত এলো, এটা এলো হচ্ছে 6 আর এটা এলো হচ্ছে তোমার 4.46 ভোল্ট। ব্যাস, আমাদের যে কাজ ছিল E0 সেল নির্ণয় করা, আমরা E0 সেল অলরেডি নির্ণয় করে ফেলেছি। এই নিয়ে আমাদের আর কোনো অসুবিধা বা প্রবলেম নেই। এবার আমাদের ই সেল করতে হবে, যেহেতু কনসেন্ট্রেশন দেওয়া আছে, কনসেন্ট্রেশন না দেওয়া থাকলেও কোনো চাপ ছিল না। তো চলো আমরা ই সেল বানাই। তাহলে ই সেলের ফর্মুলা কি, ই সেল ইকুয়াল টু E0 সেল মাইনাস 0.059 বাই এন। এন মানে কতগুলো ইলেকট্রন, এন্ড জারণ বা বিজারণের টোটাল নাম্বার অফ ইলেকট্রন ব্যালেন্স যেটা, সেটা কত, এক্ষেত্রে 2 লগ অফ। এইবার সেল ইকুয়েশন দরকার, কনসেন্ট্রেশন অফ কপার 2 প্লাস, রাইট সাইডে লিখতে হচ্ছে কনসেন্ট্রেশন অফ কপার 2 প্লাস
concentration of Ag square, concentration of copper, concentration of Ag plus এর স্কোয়ার। এই আমার কাজ। সো E0 সেলের ভ্যালু কত? 0.46 মাইনাস 0.059 বাই 2 লগ অফ কপার প্লাস 2 কনসেন্ট্রেশন কত? যেটা কপার প্লাস 2 পাশে লেখানো আছে কত? 0.01। Ag প্লাস এর কনসেন্ট্রেশন কত? কিছু নেই মানে 1, কপারের হচ্ছে 1 আর এটা কত আছে? 0.001। 0.001 এর মাথায় কি হবে? স্কোয়ার। 0.001 এর মাথায় কি হবে? স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি ই সেল পেয়ে যাবে। যেই তুমি ই সেলটা ক্যালকুলেট করবে তাহলে ই সেল তোমার রাইট হয়ে গেল। ডেল জির ভ্যালু কত? মাইনাস এন এফ ই সেল। তুমি ই সেল তো অলরেডি পেয়ে গেছো। এই সেলটা তোমার এখানে এই সেলটা ক্যালকুলেশন করা হয়ে গেছে, ভ্যালুটা বসিয়ে দেবে তাহলে হয়ে যাবে। ডব্লিউ সমান সমান কত? এন এফ ই সেল। ব্যাস এই ভ্যালুটা একই, শুধু মাইনাসের জায়গায় প্লাস হবে। তাহলে এই হচ্ছে কনসেন্ট্রেশন দেওয়া থাকলে। কনসেন্ট্রেশন না দেওয়া থাকলে এই জিরোতেই শেষ হয়ে যাবে। কনসেন্ট্রেশন দেওয়া নাই মানে 1 আছে, আর কনসেন্ট্রেশন দেওয়া থাকলে এটা হবে। এক্ষেত্রে কিন্তু আমার কোনো এলএন কে ইকুইলিব্রিয়াম বেরোবে না। এক্ষেত্রে কিন্তু আমার কোনো এলএন কে ইকুইলিব্রিয়াম বেরোবে না, এটা আমার মাথায় রাখতে। এই তো থিওরি, আর তো কিছু থিওরি নেই। এবার তো তোমাকে এখানে শুধু এখানে বেস করে তোমাকে শুধু অঙ্কগুলো করতে হবে। এই বেস করে তুমি যদি অঙ্কগুলো করে ফেলতে পারো চুটকির মতো করে হয়ে যাবে। তাহলে আমি তোমাকে বেসিক থিওরির জায়গাটা আজকে পুরো পরিষ্কার করে দিলাম। এরপরের দিন আমরা এখান থেকে কয়েকটা টাইপের অঙ্ক নিয়ে আসবো। অঙ্ক অলরেডি আমার কাছে আছে, ঠিক আছে। একটা অঙ্ক আলোচনা করে দিই, একটা অঙ্ক, তারপর নেক্সট দিন আমরা আসবো। ঠিক আছে, কোনটা করবো? এটা করবো না এটা করবো, ঠিক আছে এটাই করি। পরের দিন আমরা অঙ্ক নিয়ে আসবো। এটা এমজি থেকে এমজি প্লাস টু অ্যাকোয়াস, এজি থেকে এজি প্লাস প্রদত্ত দ্বিতীয় দিয়ে দিয়েছে, বলেছে প্রাপ্ত বৈদ্যুতিক কার্য মানে ডব্লিউ নির্ণয় করতে হবে। যেহেতু ব্যাকেটে কোনো কনসেন্ট্রেশন দেয়া নেই তাহলে আমাদের শুধু ই জিরো সেল ক্যালকুলেশন করলে হবে। আমাকে সেল অলরেডি বলেই দিয়েছে। তাহলে বলো ই জিরো সেল কত? ই জিরো সেল মানে ই জিরো রাইট মাইনাস ই জিরো লেফট, বুঝছেন? এটা তো সেল। তাহলে এর সেলের এটা রাইট আছে, তাহলে এর পোটেনশিয়াল বসাবো 0.80 মাইনাস লেফটের পোটেনশিয়াল কত? মাইনাস 2.36। অ্যান্সার আসবে, যে অ্যান্সারটা হলো ই জিরো সেল। ডব্লিউ সমান সমান এন এফ ই জিরো সেল। এন কত বলো? ম্যাগনেসিয়াম দুটো ছেড়েছে তাহলে কেউ দুটো নিতে হবে, তাহলে 2 ইন্টু এফ হচ্ছে 96500 ইন্টু অ্যান্সার। ই জিরো সেলের ভ্যালু তো অ্যান্সারে যেটা এসছে সেটা বসিয়ে দেবে। আমি এনটা নিয়ে একটু সমস্যা হতে পারে, সেটা আমি একটু বলে দিচ্ছি। এনটা কি করে ক্যালকুলেশন করবো তুমি শর্টে দেখিয়ে দিচ্ছি। এমজি থেকে এমজি প্লাস 2 হয়েছে, তাহলে দুটো ইলেকট্রন ছেড়েছে, এটা হচ্ছে অ্যানোড রিয়াকশন, এ এন করে দিলাম। ক্যাথোড সি এ করলাম, ক্যাথোডে কি হচ্ছে? এজি প্লাস প্লাস ইলেকট্রন নিয়ে হচ্ছে এজি, কিন্তু এখানে 2 দিয়ে গুণ করতে হবে, এটা 2 এটা 2 এটা। তাহলে তো ওভারঅল সেল রিয়াকশন কি হচ্ছে? এমজি প্লাস 2 এজি প্লাস থেকে এমজি প্লাস 2 প্লাস 2 এজি। এই ওভারঅল সেল রিয়াকশন থেকে তুমি সেলও বানাতে পারো। কি বানাতে পারো? এমজি থেকে এমজি 2 প্লাস ডবল স্ল্যাশ 2 এজি লিখতে পারো, কোনো আপত্তি নেই। 2 এজি প্লাস থেকে এজি 2 এজি লিখতে পারো, কোনো আপত্তি নেই। এই 2 আছে বলে কিন্তু পোটেনশিয়ালে 2 দিয়ে গুণ হবে না, এইটা খেয়াল রাখতে হবে। এর জন্যই বলছি এই 2 আছে বলে কিন্তু পোটেনশিয়ালে কোনো 2 দিয়ে গুণ হবে না। যা আছে শুধু রিডাকশন পোটেনশিয়াল, অনলি রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালু। তাহলে আমাদের ইলেকট্রোকেমিস্ট্রির 3টে পার্ট আছে। একটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সেল, যেটা আমরা এখন পড়ালাম, আর একটা আছে কন্ডাক্টেন্স, আর এটা আছে ফ্যারাডের সূত্র, তড়িৎ বিশ্লেষণ যেটা আমরা বলছি। তো আজকে আমি তোমাদের শুধু সেলটুকুনি পড়লাম, কেন সেলের সাথে অন্য দুটো পার্টের অর থাকে ন্যাচারালি, এবং সেজন্য এই জায়গাটাকে ভালো করে তৈরি করে নাও। থিওরির মধ্যে বলে দিয়েছি কেমন আসবে, আর একটা করে অঙ্ক আসবে, এটা দেখবে। কিছু অসুবিধা হলে অবশ্যই ফোন করে জানাবে। জি কেমিস্ট্রি তোমাদের পাশে আছে। ভালো করে পড়াশোনা করো, এই একটা মাস আমরা ঝেড়ে রিভাইজ করবো, তোমাদের সব রেডি হয়ে যাবে। আমি নেক্সট দিন অঙ্ক নিয়ে আসছি, আজকে এইটুকুনি ভালো করে বুঝে তোমরা করে নাও। ক্লিয়ার? কোনো ডাউট থাকলে প্লিজ কমেন্ট করবে, প্লিজ ইউটিউবে কমেন্ট করে বলবে স্যার আমার এই জায়গাটা ডাউট আছে। ফোন নম্বর দেবে, আমার ফোন নম্বর দেওয়া আছে, প্লিজ কল করে নেবে যে স্যার আমার এখানে এই সমস্যাটা হচ্ছে।